আজকের গল্প এভাবেও ভালোবাসা হয়। লিখেছেন লেখিকা মেঘতন্দ্রা। বিকেল পেরিয়ে সন্ধ্যা হব হব, হাতে দুটো ব্যাগ আর কাঁধে ঝোলাটা নিয়ে ঘেমে নিয়ে উঠোনে এসে দাঁড়ালো তমা। ঝড় উঠবে মনে হচ্ছে, আকাশটা কালো হয়ে আছে, কেমন একটা গুমোট করা গরম। সারা উঠোনে সকালে যেমন জামাকাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিল তেমনই সব পড়ে আছে। দেখেই মাথাটা গরম হয়ে গেল। বাইরে থেকে টিভির আওয়াজটা শোনা যাচ্ছে, দরজা জানালা সব বন্ধ। বাইরে কি হচ্ছে কারোর কোনো খেয়ালই নেই। আর ও একা একা এই সংসারের পেছনে সেই কাকভোর থেকে রাত পর্যন্ত এক নাগাড়ে ছুটে চলেছে। ধুর, জীবনটাই তেতো হয়ে গেছে। ব্যাগগুলো দাওয়ায় নামিয়ে রেখে কোমরে শাড়ির আঁচলটা গুজে কাপড়গুলো তুলতে যেতেই ঝোড়ো হাওয়া আর বৃষ্টির দাপট শুরু হয়ে গেল। কোনো রকমে কাপড়গুলো নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। এরই মধ্যে খানিকটা ভিজে গেছে। ওপরে এসে ডাক দিল তমা, মা, মা, কোথায় তুমি? আসছি। ছুটতে ছুটতে তখন হাঁপিয়ে উঠেছে ও। তুই কখন এলি? ও মা, বৃষ্টি শুরু হয়ে গেছে? বুঝতে পারিনি তো। কি করে বুঝতে পারবে এত জোরে টিভি চালিয়ে রাখলে? বাইরে কি হচ্ছে কিছু কি বুঝতে পারা যায়? চোর এসে সর্বস্ব নিয়ে গেলেও জানতে পারবে না। কি আর আছে নেবার মতো ঘরে যে চোর আসবে? জামা কাপড়গুলো তোলনি, সবকিছু আমার জন্য ফেলে রাখতে হবে, আমার কি কষ্ট হয় না? আরে ভুলেই গেছি, তুলতাম তো। বৃষ্টি এসে গেছে, বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, বসো, ঠান্ডা হয়ে জল দিচ্ছি। সেই সকালবেলা নিজেই সব করে ধরে এক মুঠো নাকে মুখে গুজে বেরিয়ে যায় ও। তারপর সেই সন্ধ্যাবেলা বাড়ি ফেরা। মা মরে যাবার পর যখন বিয়ের সম্বন্ধটা আসে এক আত্মীয়ের সূত্রে, মাতাল বাবা আর দাদা বৌদির দিন রাত্রির অসহ্য কথার যন্ত্রণা থেকে মুক্তি পেতে মনে হয়েছিল বিয়েটা করেই হয়তো ভালো থাকবে। ভাগ্যিস গ্রাজুয়েশনটা শেষ করতে পেরেছিল, তা না হলে যে কি হতো ভগবানই জানে। সুখের মুখ তো আর এ জীবনে দেখা হলো না, আর তা প্রত্যাশাও করে না ও। আগে আগে সত্যি খুব অসহায় লাগতো নিজেকে, কিন্তু পোড় খাওয়া জীবনে এখন জীবনের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে শিখেছে ও। বুঝেছে বাঁচতে গেলে লড়তে হবে, এটাই জীবন। তার সাথে এই দুটো বুড়ো বুড়ি, রাগ যে হয় না কখনো কখনো তা নয়। ইচ্ছে করে সব ছেড়ে চলে যেতে, তবুও গলার কাটার মতো না পারে ফেলতে, না পারে গিলতে। কোথাও আর যাওয়া হয়ে ওঠে না ওদের ছেড়ে। সত্যি বলতে ওর যাবার জায়গাও নেই। এলআইসি এজেন্টের কাজটা শুরু করেছে 2 মাস। সারাটা দিন একে ওকে তোষামত করতে করতে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে সন্ধেবেলা। তারপর সন্ধে 6টা থেকে আবার একটা টিউশনি ব্যাচ। তাও আজ যা বৃষ্টি হচ্ছে মনে হয় কেউ আসবে না। কখন বেরিয়েছে সকালবেলা পেটে দুটো দিয়ে, নিজে এসে দুমুঠো না ফোটালে খাবার জুটবে না কপালে। তার উপর দুজন ঘাড়ের উপর বসে। ভেতরে এসে ভিজে শাড়ি পাল্টাছিল তমসা। একটু চা কর তমা, সন্ধে হতে গেল তো। প্রতিদিনের এক রুটিন, একে শরীরটা চলছিল না আজ আর। কথাটা শুনেই মাথাটা গরম হয়ে গেল। বসার ঘরে এসে বলল, সেই সকালে কখন বেরিয়েছি, একটু চাও কি নিজে করে খেতে পারো না? পারলে তোকে বলতাম না, গ্যাস জ্বালাতে পারি না আমি, জানিস না তুই? বলে গজগজ করতে করতে ঠাকুর ঘরের দিকে চলে গেল বুড়ি। তমা আর কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে চায়ের জলটা বসালো। অনেক বছরের পুরনো বাড়ি, জায়গায় জায়গায় চুন সুরকি ওঠা, ঘুণ ধরা, পোকায় কাটা। শেষ যে কবে রং হয়েছিল কে জানে। রান্নাঘরের একটা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল তমা। 3টে ঘর, কড়িবর্গা, চুন সুরকির ছাদ, একটা রান্নাঘর, একটা ছোট ঠাকুর ঘর, বসার ঘর, আর ঘরের সামনে ছোট্ট বারান্দা পেরিয়ে এক ফালি উঠোন, পুরনো স্যাঁতসেঁতে শ্যাওলা পড়া পাঁচিল দিয়ে ঘেরা। বেশ কয়েকটা ফুলের গাছ লাগিয়েছিল তমা নিজেই। কতদিন কিছু করা হয়ে ওঠে না, শুধু মনে পড়লে একবার জল দেওয়া। বৃষ্টির জলে ধুয়ে মুছে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়ে হাওয়ায় দুলছিল। দেখে মনে হলো ওরা যেন পরিহাস করছে তমার দিকে তাকিয়ে। নিজের পোড়া কপাল আর শ্রীহীন বাড়িটাতে প্রাণ শক্তিতে ভরপুর গাছগুলো যেন বড্ড বেমানান। মনটা খারাপ হয়ে গেল নিজেরই, মুখটা ঘুরিয়ে নিল।
মাঝে মাঝে যে কি হয় কে জানে, রাগের মাথায় কি সব বলে ফেলে। চায়ের ট্রেটা নিয়ে বসার ঘরে গিয়ে ডাক দিল, মা, বাবা, এসো, চা এনেছি। সবাই এসে বসে পড়ে সাথে সাথে। ওদের এই ভাব, এই ঝগড়া প্রতিদিনের জীবনে এসব খুঁটিনাটি হতে থাকলেও তাতে কিছু এসে যায় না ওদের। হ্যাঁ রে, বৃষ্টি কমলো বাইরে? না বাবা, এখনো টিপ টিপ করে হচ্ছে। আমি যে একবার বের হতাম রে। এই ঝড় বৃষ্টিতে অন্ধকারে কোথায় যেতে, চোখে দেখতে পাও না ভালো। সুগারের ওষুধটা শেষ হয়ে এসেছে, ভেবেছিলাম একটু গিয়ে নিয়ে আসবো। আগে বলবে তো, আজকের মতো আছে তো, আমি কাল ফেরার সময় নিয়ে আসবো। হ্যাঁ রে, আজকের মতো আছে, তোকে আর কত বলি। থাক, নাও চাটা নাও, বলে শ্বশুর মশাইয়ের দিকে চাটা বাড়িয়ে দিল। চায়ের কাপটা থেকে একটা চুমুক দিয়ে বললেন, ধুর, একটুও চিনি দিসনি, এরকম খাওয়া যায়? হ্যাঁ, তোমার সুগারের ওষুধ নিয়ে আসবে, আবার তোমাকে চাই চিনিও দেবে। কতদিন তোমার সুগার টেস্ট করানো হয়নি বলো তো? দেখি এ মাসে যদি কিছু ম্যানেজ করতে পারি। নে, ঠিক আছে, আমি চিনি ছাড়াই খেয়ে নেব। রাতের বেলা খাওয়া দাওয়ার পর এঁটো বাসনগুলো ধুয়ে এসে নিজের ঘরে দরজাটা বন্ধ করে তমা। প্রতিদিনের দুঃস্বপ্নময় রাতগুলোর থেকে এই নিস্তব্ধতা সুখের না হলেও স্বস্তির তো অবশ্যই। ফাঁকা হাতটার দিকে চোখ পড়তেই পুরনো স্মৃতির পাতাগুলো যেন উল্টে যেতে লাগলো চোখের সামনে। হাতের ওপর সিগারেটের ছ্যাঁকার দাগগুলো হয়তো মিলিয়ে যাবে না কখনো, তার সাথে মনের ক্ষতটাও। বিয়ের পর থেকে এই সংসারে এসে অরূপের সাথে সব রকমভাবে মানিয়ে চলার চেষ্টা করেছিল তমা, কিন্তু মানুষের চেহারার আড়ালে হিংস্র জানোয়ারটা প্রতিদিন একটু একটু করে দাঁত বার করছিল। অষ্টমঙ্গলার পর থেকেই একটা একটা করে গয়না নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো অরূপ। নিজের মদ জুয়ার যোগান দিতে দিতে অমানবিকতার সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। তাতেও দাঁতে দাঁত চেপে সহ্য করছিল তমা, কারণ ওর যাবার জায়গা ছিল না কোথাও। শাড়ির দোকান দেনা মেটাতে শেষ পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। যে দুঃস্বপ্ন থেকে পালাবার জন্য বিয়ে করেছিল অরূপকে, সেই দুঃস্বপ্নই আবারও তাড়া করে বেড়াচ্ছিল ওকে প্রতিনিয়ত। প্রতি রাতের পাশবিক অত্যাচারে ক্ষতবিক্ষত হতে হচ্ছিল ভেতরের বাইরে। অবশ্য শ্বশুর শাশুড়ি দেবতুল্য তমার, কখনো মেয়ে ছেড়ে বৌমা মনে করেনি ওকে, কিন্তু ওদের এই মাত্রাতিরিক্ত ভালো মানুষই আর নিষ্ক্রিয়তাটুকুই পেয়ে বসেছিল আরও অরূপকে। মারধর অত্যাচার কোনো কিছুই বাদ ছিল না। একদিন তমাকে গলা টিপে ধরলে শ্বশুর মশাই ছাড়াতে চেষ্টা করেছিলেন। মদের নেশায় বলেছিল অরূপ, সবগুলোকে মেরে একদিন ঝুলিয়ে দেব। শেষ পর্যন্ত ধার দেনায় জর্জরিত হয়ে তখনও সর্বশান্ত। যেদিন জানতে পেরেছিল তমা অন্তঃসত্ত্বা, সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল অরূপ তমসাকে। বলেছিল, শালি, নিজের খাবার জোগাড় করতে পারি না, আবার বাচ্চা, তোকে মেরে ফেলবো আজ, না থাকবি তুই, না থাকবে ঝামেলা। তমা সত্যি বাঁচাতে পারেনি নিজের গর্ভের সন্তানকে, কিন্তু নিজে বেঁচে ফিরেছিল, মৃত্যু নেই বলেই হয়তো। কিন্তু সময় নিজেই পাপের হিসেব কড়ায় গণ্ডায় মিটিয়ে নিয়েছিল। 1 মাসের মাথায় ওর ঝুলন্ত দেহটা পাওয়া গিয়েছিল বাস ডিপোর ধারে কাজুর বাগানে। মুখে না বললেও স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল এ বাড়ির সবাই। যা ওরা করতে পারেনি, ভগবান তা করে দেখিয়েছিল। মাঝখানে কেটে গেছে 6 মাস, অনেক কিছু পাল্টেছে, কিন্তু পাল্টায়নি তোমার ভাগ্য। অবশ্য সেই আশাটুকু ছেড়ে দিয়েছে ও অনেক দিন আগেই। নতুন করে জীবন যুদ্ধে টিকে থাকার চেষ্টা করছে শুধু। ইচ্ছে করলে অবশ্য পুরোপুরি বুড়ো বুড়ি দুটোর দায়ভার থেকে নিজেকে মুক্ত করতে পারত, কিন্তু নিজের তো একটা বেঁচে থাকার অজুহাত দরকার। অসহায় দুটো মানুষই হয়তো ওর কাছে সে অজুহাতটুকু। আবার নতুন একটা সকাল, একই গড়পড়তা জীবনের গতানুগতিক চালে। রান্নাঘর থেকে সবজির ঝুড়িটা বের করে তরকারি কাটতে বসলো তমা। বসে খেয়াল হলো বটিটা আনতে ভুলে গেছে। ডেকে বলল, মা, মা, ও মা, দিয়ে যাও না, একটু বটিটা দিয়ে যাও না। বেশ কয়েকবার ডাকার পরে উত্তর না পেয়ে বিরক্ত হয়ে নিজে রান্নাঘরে গিয়ে দেখলো ওখানে দাঁড়িয়ে আছে শাশুড়ি মা। কি গো, শুনতে পাচ্ছ না? এতবার ডাকছি তোমায়। ডাকছিলি? না রে, ভাতের ফ্যানটা গড়াচ্ছিলাম, শুনতে পাইনি তো।
কানের মেশিনটা লাগাওনি কেন? ব্যাটারিটা মনে হয় খারাপ হয়ে গেছে জানিস? কই বলনি তো? হ্যাঁ রে, আর কত বলবো, ভুলেও গিয়েছিলাম। মনে মনে হিসেব করে দেখে তমা নতুন কানের মেশিন তো কিনে আনতে পারবে না, দেখতে হবে যদি ব্যাংকে কিছু টাকা পড়ে আছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা চিন্তা করো না, নিয়ে আসবো। মনটা খারাপ হয়ে যায় তমার। কথা না বাড়িয়ে দেখে 8:45 বেজে গেছে। সব সেরে 10টার মধ্যে বেরোতে হবে। এই 23 বছর বয়সেই শরীরটায় যেন বার্ধক্য চেপে বসেছে। উদ্দেশ্যহীন ভালোবাসাহীন একটা জীবন। আজকে অফিসে যেতে হবে একবার। টার্গেটটা ও এখনো কমপ্লিট হয়নি। মাস শেষ হতে আর একদিন বাকি। কম করে আরেকজনকে একটা এলআইসি করাতেই হবে। এসব 7-5 ভাবতে ভাবতে অফিসে গিয়ে যখন পৌঁছালো তখন বেলা 11টা। সুপ্রভাত। ঘুরে তাকাতেই দেখে হাসি মুখে রঞ্জন দাঁড়িয়ে আছে পেছন। মনে মনে একটু বিরক্ত হলেও হালকা হেসে বলল, হ্যাঁ সুপ্রভাত। কেমন আছেন? এই চলে যাচ্ছে আর কি। আপনি? আমিও একা মানুষ, আমার আর কি ভালো থাকা কি খারাপ থাকা, বলে পাশ কাটিয়ে চলে গেল তমসা। রঞ্জন অনেক দিনের পুরনো এজেন্ট, বেশ পরিচিত মুখ, নামডাকও যথেষ্ট। এত মানুষের ভেতরে রঞ্জনের অযাচিত সহমর্মিতা চোখ এড়ায়নি তমার। তমার প্রতি রঞ্জন কিছুটা হলেও যে দুর্বল, মেয়ে হয়ে এটুকু বুঝতে কষ্ট হয় না। আর সেটাই তমার আশঙ্কার কারণ। নিপাট সাদামাটা ভদ্রলোক, প্রথম যখন চাকরিতে ঢুকে তখনই অনেক সাহায্য পেয়েছিল রঞ্জনের কাছে। তবু ইচ্ছে করেই এড়িয়ে চলে। গরিব, তার উপরে বিধবা। অপবাদ দিতে তো মানুষের সময় লাগে না। একে ঘা খাওয়া পোড় খাওয়া জীবন, তার উপর আর অপবাদ। সহ্য করার শক্তি মানসিকতা নেই। অন্যমনস্ক হয়ে বসে মিলিয়ে দেখছিল হিসেবটা। হঠাৎই, তমসা, সবাই চা খেতে যাচ্ছি, আপনিও চলুন। না, আপনারা যান, আমার একটু কাজ আছে, সেটা সেরে ফেলি। যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। আপনার এ মাসে টার্গেট ফুল হয়ে গেছে? না, এখনো একজনকে করাতে হবে, কাল তো শেষ তারিখ, ওটাই ভাবছিলাম। বলছিলাম আমার তো অনেক আগেই হয়ে গেছে। মনতোষ মিত্তল, যার বড় বাজারে কাপড়ের দোকান, উনি একটা করাবেন, ফোন করেছিলেন আমাকে। আমি আপনাদের রেফারেন্স দিয়ে দিই, আপনি গিয়ে করিয়ে নিন। অবাক হয় তমসা। আজকাল অন্য কারো দয়া সহানুভূতিতে ভয় করে ওর। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ বলুন। হঠাৎ আপনি কেন আমাকে আপনার ক্লায়েন্ট দিতে চাইছেন? কারণটা যদি বলতেন। না, কারণ তেমন কিছু না, একজন মানুষ আরেকজন মানুষের সাহায্য করছে, এই আর কি। আপনি আসার আগে বস বলছিলেন আগের মাসেও নাকি আপনার টার্গেটটা ফুল হয়নি। এ মাসে যদি না হয় তাহলে আপনাকে রিপ্লেস করতে হবে। আমি জানি কাজটা আপনার খুব দরকার, চলুন চা খেয়ে আসি। রাতের বেলা বাড়ি ফিরে এসে আয়নার সামনে গিয়ে দাঁড়াই তমা। গায়ের ফর্সা রংটা তামাটে রঙের প্রলেপে ঢাকা পড়েছে। চোখের তলায় ক্লান্তির ছাপ। অলংকার প্রসাধনবিহীন চেহারায় ফাঁকা সিথিতে নিজেকে বড্ড ফেলনা লাগে তমার। অথচ রূপবতী না হলেও এত সাধারণ ছিল না ও কোনোদিন। এই 2-3 বছরে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। রঞ্জনের সহানুভূতিটুকু লোক দেখানো উপেক্ষা করলেও ভালো লাগে তমার। এমনভাবে কোনোদিন অরূপ ওর পাশে এসে দাঁড়ায়নি। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আজকাল রঞ্জনের সাথে বেশ খানিকটা খোলামেলাভাবে মেশেও। কাজের ফাঁকে সময় কাটায় দুজনে একসাথে। ছোট্ট একটা টিপ, দুটো ছোট কানের দুল, ভালো লাগে তমার নিজেকে। বাড়ি ফেরার পথে সন্ধেবেলা বেশিরভাগ দিনই ছাড়তে আসে রঞ্জন তমাকে। তমা জানতে না পারলেও কিন্তু শাশুড়িমার চোখ এড়ায় না এসব। বসার ঘরে জানলা দিয়ে প্রায়ই চোখে পড়ে ওরা দুজন। মনে মনে ভাবেন যদি মেয়েটা নতুন করে আবার সংসারী হয় তাহলে হয়তো ওদেরও একটু অন্যায় বোধ কমে। কিন্তু আবার তখনই আগের থেকে নিজেদের অসহায়ত্বটা যেন পথ আগলে দাঁড়ায়। দিন দুয়েক হয়েছে নতুন কানের মেশিনটা এনে দিয়েছে তমা। এখন আর শুনতে অসুবিধা হয় না। সেদিন বাড়ি ফেরার পথে রঞ্জন বলে, তোমার সাথে একটু কথা ছিল তমসা। অনেক দিন ধরে চেষ্টা করেও বলতে পারছিলাম না, যদি কিছু মনে না করো বলি। বলো না, কি এমন কথা যে এত ভাবতে হচ্ছে? তুমি কি তোমার জীবনে আমায় জায়গা দিতে পারো না? আমি যদি বলি আমি তোমায় বিয়ে করতে চাই? আসতে বলো রঞ্জন, কি সব বলছো? লোকে শুনলে কি বলবে? হ্যাঁ, আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে, নতুন করে নিজেকে খুঁজে পেয়েছি আমি।
কিন্তু তার মানে এই নয় যে আমি বিয়ের কথা ভাববো। তুমি তো কখনো জানতে চাওনি আমি তোমাকে ভালোবাসি কিনা। আর এইসব বিয়ে ভালোবাসা আমার কাছে এসব বড্ড বেশি মূল্যহীন। কি বা জানো তুমি আমার নিয়ে? সব জানি আমি, আর তাতে আমার কোনো অসুবিধা নেই। কেন করবে আমায় বিয়ে? যতটা সহজ ভাবছো সবকিছু অতটা সহজ নয়। আমার অনেক দায়িত্ব, দুটো বৃদ্ধ অসহায় মানুষ, ওদের আমি ছেড়ে দেব? কিন্তু ওদের জীবনের আর কটা দিন বাকি? তোমার জীবনটা তো অনেক বড়। ওদের সময়টা পেরিয়ে গেছে তমা। যাদের সন্তানের জন্য তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল, তুমি তাদের জন্য আমাকে প্রত্যাখ্যান করছো? ভালো আর আমি কবে ছিলাম রঞ্জন? জন্মে থেকে কোনোদিন সুখের মুখ দেখিনি, তাই সুখের লোভ আমার নেই। ওরা না থাকলে তো কবেই মরে যেতাম। দয়া করে আমার অসহায়তাটাকে উপহাস করো না। ওরা আমার দায়িত্ব, ওদের দায়ভার আমার একার। তুমি কেন? আমি পৃথিবীতে কাউকে কোনোদিন বলবো না ওদের দায়িত্ব নিতে। বড় রাস্তায় অটো থেকে নেমে গলিপথে বেশ খানিকটা হাঁটা পথ। খেয়াল করেনি তমসা কখন বাড়ির সামনে এসে পৌঁছেছে। অন্যমনস্ক হয়েই কথা বলছিল বাড়ির সামনে দাঁড়িয়ে। তুমি ভুল করছো তমসা। একবার নিজের কথা ভাববে না? কে করে এমন করে পাগলামো? সত্যি বলো তো, অস্বীকার করতে পারবে তোমার ভালো লাগে না আমায়? ভালো লাগা অন্য জায়গায়, কিন্তু ভালোবাসার সংখ্যাটা আমার কাছে বড্ড বেশি ধোঁয়াশা। এত সহজে আর হয়তো কাউকে ভালোবাসতে পারবো না কোনোদিন। তবে তোমাকে বিশ্বাস করতে ইচ্ছে করে। নিজের স্বার্থের জন্য এত স্বার্থপর হতে পারবো না আমি। যদি কোনোদিন সে যোগ্যতা অর্জন করতে পারি, যদি কোনোদিন সেদিন আসে, আর তুমি যদি আমার জন্য অপেক্ষা করো, সেদিন আমি আসবো তোমার কাছে। যত দেখি তত অবাক হয়ে যাই। জোর করব না তোমাকে, ভালোবাসবো সারা জীবন, অপেক্ষা করব তোমার জন্য। তবে আজ এই কথাগুলো বললাম বলে আমাদের বন্ধুত্বটা শেষ করে দিও না। তোমার বন্ধু হয়ে সবসময় পাশে থাকতে চাই আমি। অনেক কষ্টের দলা পাকানো যন্ত্রণাটা ঢোক গিলে তমসা বলে, অনেক রাত হয়েছে রঞ্জন, পাড়া প্রতিবেশীরা কিছু ভাবতে পারে। আজ আসি, কাল দেখা হবে। কথা দিলাম কিছু পাল্টাবে না আমাদের মাঝে। শুধু জানলার পর্দার আড়াল থেকে দুটো অসহায় চোখ জলে ভিজে যায়, তা জানতে পারে না কেউ। ঘরের মধ্যে এসে দেখে সব স্বাভাবিক। আজ একটু দেরি হয়ে গেল মা, চলো ভাতটা বসাই। চা খাবে? না রে, তুই বস, আজ আর চা খাবো না। কেন, শরীর খারাপ লাগছে? না রে মা, শরীর খারাপ লাগছে না। আচ্ছা। তমাও নিজের মন খারাপটাকে লুকিয়ে শাড়িটা পাল্টে রান্নাঘরে গিয়ে কলটা খুলে কেঁদে ওঠে, মুখে হাত চাপা দিয়ে। মুখ চোখে জল নিয়ে নিজেকে একটু সামলে আটা বের করে, সবজিগুলো কাটতে থাকে। খেয়াল করেনি কখন শাশুড়ি এসে দাঁড়িয়েছে। দে তমা, আটাটা দে, আমি মেখে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। হঠাৎ করে শাশুড়ির গলার আওয়াজে চমকে হাতটা কেটে যায়। কি করলি রে? ছাড় তুই, আমাকে দে, আমি করে দিই। এখন আর ব্যথা হয় না মা। সে তো আমি জানি, তোর ব্যথা হলেও তুই বলিস না, কিন্তু তোর ব্যথা হলে যে আমাদের কষ্ট হয়। বলে জোর করে হাত থেকে আটার জায়গাটা নিয়ে নেয়। ছেলেটা ভালো তমা। আতকে ওঠে তমাশা। কোন ছেলে? তোর সাথে আমি আগেও দেখেছি। দেখ, আমাদের তো বয়স হয়েছে আমি কদিন। তুই আগের থেকে ভালো আছিস, নিজেকে আবার একটু করে ভালোবাসতে শুরু করেছিস। যেদিন থেকে ছেলের বউ করে বাড়িতে নিয়ে এসেছিলাম, কোনোদিন তো ভালো থাকিসনি। মনের মধ্যে জমাট বাঁধা অভিমান বেরিয়ে আসে। মানে, তুমি কি লুকিয়ে আমাদের কথা শুনছিলে? না শোনার দরকার হয় না। বসার ঘরেই বসে থাকি তো সন্ধেবেলা, জানলাটা দিয়েই দেখতে পাই। তুই কেন বলিসনি আগে এসব কথা? বলিনি কারণ প্রয়োজন মনে হয়নি। যে কথার কোনো মানে নেই, যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কোনো মূল্য নেই, কোনো দাম নেই, কি লাভ সেসব কথা বাড়িয়ে? আমি তো ভালো থাকার সব আশা ছেড়ে দিয়েছি মা। এত সোজা নয় রে জীবনটা, অনেক বড় তোর জীবনটা। সবে শুরু হয়েছে। প্রতিদিন আমাদের অপরাধ বোধ আমাদের একটু একটু করে শেষ করে দিচ্ছে, এই ভেবে যে আমার ছেলেটা তোকে কোনোদিন শান্তি দেয়নি। আর যাবার পরেও আমরা দুটো বুড়ো বুড়ি তোর ভালো থাকার পথে বাধা হয়ে রয়েছি। যদি তোকে সুখী দেখে যেতে পারি, তবে আমরা মরেও শান্তি পাবো। পেছনে তাকিয়ে দেখে শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে। এত স্বল্পভাষী একটা মানুষ এভাবে তার সামনে দাঁড়িয়ে আজ এই কথাগুলো বলবে, কোনোদিন স্বপ্নেও কল্পনা করেনি তমসা। এভাবে বলো না বাবা। আর যদি আমি বলি, এত কিছুর পরেও তো তোমরা কখনো আমাকে অবহেলা করনি। নিজের ছেলের ওপরে আমাকে জায়গা দিয়েছো সব সময়। তোমরাও তো পারতে আমাকে অস্বীকার করতে, গা ঝাড়া দিতে, কই করনি তো। আজ আর আমি তোমাদের ফেলে চলে যাব? আমার কপালে যদি সুখ থাকে আমি সুখী ঠিক হব, কিন্তু আমার ভালো থাকার মূল্যের বিনিময়ে তোমাদেরকে বাজি রাখতে পারবো না।
জানিস তমা, কোনো আফসোস নেই অমন অমানুষ ছেলেটার ছেড়ে চলে গেছে। তবুও খুব কষ্ট হয়, মাঝে মাঝে পেটে ধরেছিলাম তো। ভগবানকে বলি আমি যদি কোনো পুণ্য করে থাকি সেই সব পুণ্যফল যেন তুই পাস। বাবা মা কখনো কি সন্তানের ভালো থাকার পথে অন্তরায় হতে পারে রে? আজ তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, জীবনে খুব সুখী হও। শাশুড়ির কাপা হাতগুলো টেনে তমসা নিজের হাতের মধ্যে জড়িয়ে ধরে। তুমি আর বাবা ছাড়া আমারও তো কেউ নেই মা, বলে পায়ে হাত দিয়ে প্রণাম করে তমসা। সেদিন রাত্রে বিছানায় শুয়ে ছটফট করতে থাকে কত রাত পর্যন্ত। অনেক রাত্রে ঘুম আসে, সকালের উঠতে উঠতে দেরি হয়ে গেছে। ঘড়ির দিকে তাকাতেই দেখে 7:45। বেরোতে হবে তাড়াতাড়ি। শাড়িটা ঠিক করে ঘরের থেকে বেরিয়ে এসে দেখে কোথাও কোনো আওয়াজ নেই, সবকিছু খুব নিস্তব্ধ নিঝুম। তুলসী মঞ্চে ধূপ জ্বলছে না, বাইরে স্নানের পর মায়ের ভিজে শাড়িটা মেলা নেই, ওকেও মার ওঠায়নি এখনো পর্যন্ত। বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে তমসার। পাগলের মতো ছুটে গিয়ে বাবা মার শোবার ঘরে দরজাটা ধাক্কা দিয়ে খুলে দেখে ওরা ঘুমিয়ে আছে। কাছে গিয়ে বসে জোরে জোরে ডেকে বলে, মা বাবা ওঠো, অনেক বেলা হয়ে গেল যে, তাড়াতাড়ি ওঠো, ওঠো মা। হাতের উপর হাতটা ছোঁয়াতেই বুঝতে পারে শরীর বরফের মতো ঠান্ডা। প্রাণ ছেড়ে গেছে বহু আগে। দুজনকে ঠোঁটে চোখে লেগে আছে অপরিসীম পরিতৃপ্তি, যেন এখনো বেঁচে আছে ওরা। সেই অমলিন হাসি। দুজনকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে তমসা। খাটের পাশে রাখা এক টুকরো কাগজ আর ঘুমের ওষুধের খালি স্ট্রিপটা। কাপা কাপা হাতে তাতে লেখা, তমা মা, অনেক ভেবে সিদ্ধান্তটা নিলাম। এমনিতেও আর দেওয়ার নেই কিছু আমাদের কাউকে। আমরা এখন নিজেকেও বয়ে বেড়াচ্ছি আর তোকেও ভালো থাকতে দিচ্ছি না। জানতাম বেঁচে থাকলে কখনো তুই নিজের কথা ভাববি না, তাই বেঁচে যা করতে পারলাম না, চলে গিয়ে সেটা করার চেষ্টা করলাম। ভাববি এটাই আমাদের শেষ ইচ্ছে। তোর সাথে আমরা সব সময় থাকবো। সুখী হোস মা, ভালো থাকিস। আমাদের জন্য কষ্ট পাস না। আর 1-2 বছর পরে যেতাম নয়, 1-2 বছর আগে গেলাম। আমাদের এক সন্তান তো বহু আগেই চলে গেছে। আরেক সন্তানের ভালো থাকার জন্য আমরা একটু কি করতে পারি না? আশীর্বাদ নিস। রঞ্জন আর তমা বিয়ে করেছে, কিন্তু তমা এ বাড়ি ছেড়ে কোথাও যায়নি রঞ্জনের সাথে। ওরা দুজন এখানেই থাকে। তমা বলে ওর জীবনের প্রতিটা অধ্যায় যেন এখানেই শুরু আর এখানেই শেষ হয়। বাবা মার উপস্থিতি অনুভব করতে পারেও এই বাড়িতে। জীবন অনেক কিছু শিখিয়েছে ওকে, অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। তবে আজ আর জীবনের প্রতি কোনো অভিযোগ নেই ওর। যে জীবনকে একদিন অনেক বেশি মূল্যহীন মনে হতো, আজ তাকে অনেক বেশি অমূল্য মনে হয়। ভালোবাসতে শিখেছে ও আজ নিজেকে নতুন করে। তা না হলে ওই দুটো মানুষের সব আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে যে। সত্যি জীবন ওকে শিখিয়েছে এভাবেও ভালোবাসা যায়। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই গল্পটা কমেন্টে কিন্তু জানাবেন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।